বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের টেস্ট পরীক্ষা পরবর্তী ফাইনাল রিভিশন কোর্সের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের লেকচার নাম্বার 13 এর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই অধ্যায়ের তৃতীয় অংশের ক্লাস করব। আমরা আজকের ক্লাসে এই অধ্যায় থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করব। সো যারা যারা আমাদের সাথে নিয়মিত ক্লাস করেন সবাই আশা করি দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবেন। আমাদের সাথে অলরেডি জয়েন করছেন সম্ভবত ফাতেমা ইব্রাহিম। জি, ওয়ালাইকুম সালাম। জি স্যার, আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করেন যাতে তারা দ্রুত যেন ক্লাসে জয়েন করতে পারে। আর আজকের ক্লাসে আমরা যেহেতু সৃজনশীল প্রশ্ন সমাধান করব, তো অঙ্ক সমাধানের স্বার্থে অবশ্যই আপনার খাতা কলম ক্যালকুলেটর অবশ্যই আপনার হাতের কাছে রাখবেন, কারণ যেহেতু বোর্ডের মধ্যে আমি লিখে লিখে প্রশ্নগুলো সমাধান করাবো, তো আমার সাথে সাথে আপনারাও আশা করি প্রশ্নগুলো সমাধান করে নেবেন। আসেন আমরা দেখা শুরু করি যে আজকের ক্লাসে আমরা যা শুরু করতে যাচ্ছি। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে অলরেডি আমরা এমসিকিউ অংশের ক্লাস করছি, আর সৃজনশীল অংশের একটা ক্লাস হয়েছে। আজকে সৃজনশীল অংশের দ্বিতীয় ক্লাস। ওকে, আজকের ক্লাসে আমরা যেটা শুরুতেই করব সেটা ঢাকা বোর্ড 2024 এর একটা প্রশ্ন। এইটা আপনাদের বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নটা আপনাদের গত দিনের ক্লাসের মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল যাতে আপনারা নিজেরা চেষ্টা করতে পারেন সমাধান করতে। কতটুকু করতে পারছেন আমি জানি না, বাট আমি চেষ্টা করব আমার মতো করে যাতে আপনাদেরকে পুরো প্রশ্নটা সমাধান করে দেওয়া যায়। তো যারা যারা জয়েন করেছেন আসেন খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই। আমরা শুরুতে একটু রেওয়া মিলটা দেখে নেই যে রেওয়া মিলের মধ্যে আমাদের কি কি তথ্য দেওয়া আছে, দেন সমন্বয়গুলো এক নজর দেখে আমরা অঙ্কটা খাতার মধ্যে করা শুরু করব। দ্রুত দ্রুত আসেন শুরু করি। সবাই সবাই দ্রুত জয়েন করবেন। ক্লাসে যদি দ্রুত আপনারা জয়েন না করেন, লাইভ ক্লাস না করলে তো পরবর্তীতে আপনাদেরই ক্ষতি, কারণ পরবর্তীতে জিজ্ঞাসা করবেন স্যার এই সমন্বয়টা কিভাবে হলো, বা রেওয়া মিলের এই দফাটা এই জায়গাতে কেন যাচ্ছে। সো এই প্রশ্নগুলো যাদের মনের মধ্যে থাকে তাদের অবশ্যই লাইভ ক্লাস করা উচিত। আসেন খেয়াল করি, শুরুতে আমাদের হিসাবের নাম, ডেবিট এবং ক্রেডিট যেটা রেওয়া মিল অংশ, নগদ উদ্বৃত্ত এটা যাবে চলতি সম্পত্তির মধ্যে, আসবাবপত্র স্থায়ী সম্পত্তি, শেয়ার অধিহার এটা আসবে মালিকানা সত্ত্ব অংশের মধ্যে, অর্থাৎ ওনার্স ইকুইটি যেটা, এটাকে আমরা মালিকানা সত্ত্ব অংশের মধ্যে লিখব। তারপরে আছে দেওয়া আমাদের শিক্ষানবিশ স্যালামি। শিক্ষানবিশ স্যালামি এটাকে আমরা বলবো অপরিচালন আয়। শিক্ষানবিশ স্যালামি অপরিচালন আয়, এই নামটা একটু মনে রাখবেন, শিক্ষানবিশ স্যালামি। তারপরে আয়কর ও আয়কর সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে, যেটা আমরা লিখবো সংরক্ষিত আয় বিবরণীতে। দেখেন আমাদের এই প্রশ্নের মধ্যে আমরা ক নাম্বার অংশে বিকৃত পণ্যের ব্যয় এটা নির্ধারণ করব। তারপরে আমাদেরকে খ নাম্বার এই জায়গাতে নির্ণয় করতে হবে 95,000 টাকা নিট মুনাফা ধরে আমরা সংরক্ষিত আয় বিবরণী করব। তো সংরক্ষিত আয় বিবরণী অংশের মধ্যে এই আয়কর এবং আয়কর সঞ্চিতি এই দফাটা স্যার আসবে। তারপরে ইজারা সম্পদ দেওয়া আছে 10 বছরের জন্য। তো 10 বছরের জন্য যেহেতু 2 লক্ষ টাকা দেওয়া আছে, তাহলে 2 লক্ষ টাকাকে 10 দ্বারা ভাগ করলে কত আসে? 20,000 টাকা। 20,000 টাকা হবে আমাদের ইজারা সম্পত্তির অবলোপন। জি, লুবনা আক্তার। জি স্যার, ওয়ালাইকুম সালাম। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং নিয়মিত লেখাপড়া করতেছেন। ওকে, খেয়াল করি। তারপরে মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য যেটা দেওয়া, প্রারম্ভিক মজুদ পণ্যটা আমাদের কাজে লাগবে কোথায়? এই যে বিকৃত পণ্যের ব্যয় নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য এই দফাটা লাগবে। তারপরে পণ্য ক্রয় দেওয়া আছে, বিক্রয়ের পরিমাণ, ক্রয় পরিবহন, তারপরে মজুরি, পণ্য ক্রয়, ক্রয় পরিবহন আর মজুরি, এই 3টা দফাকেই আমরা বিকৃত পণ্যের ব্যয় অংশের মধ্যে আমাদের লাগবে। বেতন এটা যাবে বিশদ আয় বিবরণী অংশের পরিচালন ব্যয়। বাট যেহেতু আমাদেরকে নিট লাভ নির্ণয় করতে বলে নাই, প্রশ্নে যদি নিট লাভ নির্ণয় করতে বলতো তাহলে বেতনের কাজ হতো। বেতন আপাতত বিবেচনাতে আসতেছে না। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, একটা চলতি সম্পত্তি, একটা চলতি দায়। প্রদেয় বিল এটা আমাদের চলতি দায়। পরবর্তী পৃষ্ঠায় গিয়ে আমরা আরও কিছু উপাদান দেখে নেই। দেওয়া আছে ব্যাংক জমাতিরিক্ত চলতি দায় অংশের মধ্যে যাবে। পেনশন তহবিল এটা আসবে কোথায়? পেনশন তহবিল এটা কর্মচারীদের জন্য আমরা সৃষ্টি করি। সো পেনশন তহবিলের টাকাটা যাবে চলতি দায় অংশের মধ্যে, এবং পেনশন দায়ে তহবিলে যদি কোনো স্থানান্তর থাকে সেই স্থানান্তরটা আমরা সংরক্ষিত আয় বিবরণী অংশে দেখাবো। তারপরে দেওয়া আছে
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা যাবে হচ্ছে আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে। সাধারণ সঞ্চিতি, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, সঞ্চিতি ও উদ্বৃত্ত এই অংশের মধ্যে যাবে এটা। 10% ঋণপত্র, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, তবে ঋণপত্রের উপরে 10% হারে, এই যে 20,000 টাকা ঋণপত্র, এর উপর 10% করলে 2,000 টাকা হবে হচ্ছে ঋণপত্রের সুদ। আর ঋণপত্রের সুদের পরিমাণটাকে আমরা লিখব হচ্ছে কোথায়, ঋণপত্রের সুদকে লিখতে হবে অপরিচালন ব্যয় অংশের মধ্যে। অপরিচালন ব্যয় অংশের মধ্যে লিখতে হবে কাকে, এই ঋণপত্রের সুদের পরিমাণ। এবং ঋণপত্রের যে সুদ যদি বকেয়া থাকে এটা চলতি দায় অংশের মধ্যে লিখতে হবে। তারপরে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের দেওয়া আছে, আর শেয়ার মূলধনের পরিমাণ বলা আছে যে 20,000 শেয়ারের জন্য আপনার মূলধনের পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের রেওয়া মিলের তথ্যগুলো দেওয়া। আগের স্লাইডে আমরা একটু দেখে নিতে চাই যে আমাদের সমন্বয়ের মধ্যে কি কি বিষয় বলে দেওয়া আছে। দেখেন সমন্বয়গুলোর মধ্যে যে নামগুলো দেওয়া, সমন্বয়ের মধ্যে প্রথম নামে কি বলা আছে, প্রথমে বলে দেওয়া আছে হচ্ছে সমাপনী মজুদ পণ্য, তাই তো? জি, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 30,000 টাকা, আর সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য দেওয়া আছে 28,000 টাকা। যেহেতু বাজার মূল্যটা অপেক্ষাকৃত কম, তাই আমরা সমাপনী মজুদ পণ্যের কম যে বাজার মূল্য অর্থাৎ 28,000 টাকা, এটাকে আমরা হিসাবভুক্ত করব। 2 নম্বর সমন্বয়ে বলা আছে ঋণপত্রের উপরে সুদ কি আছে, বকেয়া। ঋণপত্রের বকেয়া সুদ কোথায় কোথায় লিখতে হবে, ঋণপত্রের বকেয়া সুদ, ঋণপত্রের সুদ যেহেতু এটা অপরিচালন ব্যয় লিখবো আমরা আয় বিবরণীতে। এবং ঋণপত্রের যে সুদ বকেয়া আছে এই বকেয়া সুদের পরিমাণকে আমরা চলতি দায় অংশের মধ্যে দেখব। তারপর বলা আছে সাধারণ সঞ্চিতি এই তহবিলে 10,000 টাকা স্থানান্তর করতে হবে। আর হচ্ছে এই যে 4 নম্বরে দেখেন পেনশন তহবিল, পেনশন তহবিলে স্থানান্তর করবেন হচ্ছে 5,000 টাকা, এবং শেয়ার মূলধনের উপর 10% হারে আমরা চূড়ান্ত লভ্যাংশ এইটা হচ্ছে ঘোষণা করব। চূড়ান্ত লভ্যাংশ কিসের উপরে, শেয়ার মূলধনের উপরে। তো এই হলো মোটামুটি আমাদের সমন্বয় সমূহ দেওয়া। আর প্রশ্নের শুরুতে বলা ছিল মুন কোম্পানি লিমিটেড তার অনুমোদিত মূলধন হচ্ছে 8 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ারে হচ্ছে বিভক্ত। আর অঙ্কটা হচ্ছে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে এই যে কোম্পানির রেওয়া মিলটা দেওয়া ছিল। 2023 সালের অঙ্ক করতেছি আমরা, 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে রেওয়া মিল দেওয়া আছে। আসেন অঙ্ক শুরু করি। অঙ্কের মধ্যে শুরুতে আমরা যেটা ক নাম্বারে যেন কি বের করতে হবে, এই যে ক নাম্বারে বিক্রিত পণ্যের ব্যয় আমরা নির্ণয় করব। ক নাম্বারে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য যে যে দফাগুলো লাগবে আরেকবার একটু দেখে নেই আমরা। লাগবে হচ্ছে আমাদের মজুদ পণ্য, লাগবে পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, মজুরি। এবং এই জায়গাতে কোনো সমন্বয়ের কোনো ঝামেলা নাই, একটাই সমন্বয়, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য যার বাজার মূল্য 28,000 টাকা, শুধু এইটাকে আপনি হিসাবভুক্ত করবেন। আসেন শুরু করি ক নাম্বার অংশ, বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ। আমি অলরেডি হচ্ছে করার জন্য ছক এঁকে রাখছি, আপনাদেরকে অনুরোধ করব আপনারা যার যার খাতাতে হচ্ছে এরকমের একটা সুন্দর ছক এঁকে ফেলেন, যেখানে আমরা ক নাম্বার অংশ সমাধান করব। ক নাম্বার অংশে কি বের করতে চাই আমরা, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয় এইটা আমরা নির্ণয় করব কোথায়, ক নাম্বার অংশে। সবাই দ্রুত একটু 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 ছকটা এঁকে ফেলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ছকটা এঁকে ফেলেন। জি সুমাইয়া বিনতে কামাল, জি ওয়ালাইকুম সালাম স্যার, আশা করি ভালো আছেন। একটু লেট আমারও হয়েছে, একটু লেট আপনারাও করে ফেলছেন, কোনো সমস্যা নাই। আসেন শুরু করি। বিক্রিত পণ্যের ব্যয় করব আমরা, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। সবাই খাতার মধ্যে ছক যদি আঁকা হয়ে থাকে তাহলে আমরা অঙ্ক শুরু করে দিতে চাই। আপনারা এটা মেক শিওর করেন যে আপনাদের খাতার মধ্যে সবাই ছকটা এঁকে শেষ করতে পারছেন কিনা, ছক এঁকে শেষ হয়েছে কিনা, সবার রেডি কিনা অঙ্ক। সবাই যদি রেডি হন তাহলে আমরা অঙ্ক করা শুরু করে দিতে চাই। আজকে আমরা 2টা অঙ্ক করব ইনশাল্লাহ, যতটা দ্রুত সম্ভব। ক নাম্বার অংশে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য আমরা শুরুতেই যেটা লিখব সেটা হচ্ছে আমাদের মজুদ পণ্য। মজুদ পণ্য কোন তারিখের, 1/1/2023, 1/1/2023। বলতে পারেন স্যার প্রারম্ভিক মজুদ পণ্য কেন লিখলেন না? আচ্ছা, মজুদ পণ্য 1/1/2023, টাকার পরিমাণ হচ্ছে 30,000 টাকা, এইটা লেখেন। তারপরে আমি বলছি মজুদ পণ্য 1/1/2023, টাকার পরিমাণ হচ্ছে 30,000 টাকা। দেখেন আমাদের রেওয়া মিলের মধ্যে কিভাবে দেওয়া ছিল প্রশ্নে, এই দেখেন রেওয়া মিল, রেওয়া মিলের মধ্যে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এই দেখেন মজুদ পণ্য।
মজুদ পণ্য এই দেখেন বলে দেওয়া আছে এইভাবে, মজুদ পণ্য 1/1/2023 টাকার পরিমাণ হচ্ছে 30,000। তাই আমরা প্রশ্নে যেভাবে দেওয়া সেভাবেই লিখি। আমরা চাইলে প্রারম্ভিক মজুদ পণ্য লিখতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে স্যার পণ্য ক্রয়। পণ্য ক্রয়ের পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা। পণ্য ক্রয় থেকে যদি কোনো ফেরত বাট্টা দেওয়া থাকতো সেটাকে আমরা বাদ দিতাম। কোনো ফেরত বাট্টা দেওয়া নাই, সরাসরি আমরা পণ্য ক্রয়ের অ্যামাউন্ট বসায় ফেলবো। ওকে, পরবর্তীতে আমাদের এই যে প্রশ্নের মধ্যে চলে যাই, আমরা সমাধান করছি, লিখবো হচ্ছে পণ্য ক্রয়। দ্রুত লিখে ফেলবেন আমার সাথে সাথে। পণ্য ক্রয় টাকার পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা। পণ্য ক্রয় 1,20,000 টাকা। পণ্য ক্রয় 1,20,000 টাকা। জি, হিমালয় রয়, জি থ্যাংক ইউ আসার জন্য, আদাব জানাইছেন। জি হ্যাঁ, লিখতে থাকেন আমার সাথে সাথে অঙ্ক। আমরা মজুদ পণ্য লিখছি প্রারম্ভিক যেটা, তারপর আমরা পণ্য ক্রয়ের অ্যামাউন্ট লিখছি। পণ্য ক্রয়ের সাথে কোনো সমন্বয় দেওয়া নাই, তাই আমাদের যোগ বিয়োগের ঝামেলা নাই। আচ্ছা, আগের অঙ্কে যাই দেখে আসি আমাদের আর কি আসবে। পণ্য ক্রয়ের পরে আমরা ক্রয় পরিবহন লিখব 10,000 টাকা, আর মজুরি লিখব হচ্ছে 15,000 টাকা। ক্রয় পরিবহনের 10 আর মজুরির হচ্ছে 15, এই দুইটা বসায় ফেলবো আমরা। কি কি বিষয় লিখব? ক্রয় পরিবহন, দ্রুত লিখবেন একটু আমার সাথে সাথে। ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন অ্যামাউন্ট হচ্ছে 10,000 টাকা। ক্রয় পরিবহনের টাকা লিখব 10,000, তারপরে লিখব হচ্ছে আমরা মজুরি। ক্রয় পরিবহনের পরে লিখব মজুরি। মজুরির পরিমাণ দেওয়া আছে হচ্ছে 15,000 টাকা। এই সব কয়টা অ্যামাউন্ট যোগ করব, যোগ করে দেখেন ক্যালকুলেশন করে কত আসে, আর যেটা আসবে সেখান থেকে আমরা যেটাকে বাদ দিব সেটা হবে সমাপনী মজুদ পণ্য। অঙ্ক প্রায় শেষ। আমরা বাদ দিব সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য, এই ফাঁকে আপনারা একটু ক্যালকুলেশন করে ফেলেন এই কয়টা অ্যামাউন্ট যোগ করলে কত আসে। 30 1,20,000 1,50,000, তারপরে 10 1,60,000 1,60,000 আর 15 হচ্ছে 1,75,000 টাকা। তাহলে আমাদের যোগফল আসে 1,75,000। এখান থেকে আমরা কাকে বাদ দিব? সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্যের অ্যামাউন্টটা কত একটু দেখে আসি সমন্বয়ে। দেখেন সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে যা বলে দেওয়া আছে প্রশ্নে মনোযোগ দিয়ে খেয়াল করেন, যাতে পরীক্ষার হলে কোনো অবস্থাতেই ভুল আমাদের না হয়। দেখেন আমাদের সমন্বয়ের মধ্যে সমাপনী মজুদ পণ্য কি বলা ছিল, যে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 30, বাজার মূল্য 28, যেটা কম সেটাকে লিখতে হবে। আর এই সমাপনী মজুদ পণ্যের কম মূল্যটাকে লিপিবদ্ধ করতে হয়, মনে রাখবেন হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী। তাহলে সমাপনী মজুদ পণ্যের মূল্য আমরা লিখব 28,000 টাকা। ওকে, আসেন লিখে ফেলি। সমাপনী মজুদ পণ্যের মূল্য লিখব হচ্ছে আমরা 28,000 টাকা। এইটাকে যদি বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে বিক্রিত পণ্যের ব্যয়। একটু ক্যালকুলেশন করে আমাকে জানাবেন কত হয়। 1,75,000 থেকে 28,000 টাকা বাদ দেন, বাদ দিয়ে দেখেন কত আসে। আমাদের ফলাফল যেটা আসবে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় সমান কত আসে একটু আমাকে ক্যালকুলেশন করে জানাবেন, যোগ বিয়োগ করে জানাবেন। 1,75,000 থেকে আমরা 28,000 টাকাকে বিয়োগ করছি। 1,75,000 থেকে 28,000 টাকা বাদ দিলে কত আসে? 1,47,000 টাকা হয়। 1,47,000 টাকা হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মান হবে 1,47,000 টাকা। জি, সোমাইয়া বিনতে কামাল উত্তর দিছেন, ফাতেমা ইব্রাহিম উত্তর দিছেন। আপনাদের দুইজনকে ধন্যবাদ, আপনারা দুইজনেই অত্যন্ত সিরিয়াস স্টুডেন্ট এবং আপনাদের এই সিরিয়াসনেসটা বেশ ভালো, এবং এইটা যদি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল তো করবেনই, পাশাপাশি হচ্ছে আপনাদের অ্যাডমিশন টেস্টেও আশা করি ভালো ফল আসবে। এবং আরেকটা কাজ চাইলে আপনারা করতে পারেন, সেটা হচ্ছে এই যে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করলাম, অর্থাৎ আমরা বিশদ আয় বিবরণীর আংশিক একটা অংশ করছি। এটা করার পরে আপনারা যদি ছকের নিচে একটা নোট লিখে দিতে পারেন, একটা নোট লিখতে পারেন। নোটটা কি লিখতে পারেন? যে সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য, এইটা লেখাটা বাধ্যতামূলক না, বাট এইটা ভালো স্টুডেন্টের লক্ষণ। বলে দিচ্ছি, একটা নোট লিখবেন, সেটা কি যে সমাপনী মজুদ পণ্যের মূল্যায়নের ক্ষেত্রে রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি লিপিবদ্ধ করতে হয়। প্রশ্নে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে 30,000, বাজার মূল্য দেওয়া আছে 28,000,
যেহেতু বাজার মূল্য কম তাই সেটাকে লিপিবদ্ধ করা হয়েছে, বা শর্টকাটে এভাবে লিখতে পারেন জাস্ট এতটুকু যে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি লিপিবদ্ধ করতে হয়। এরকমের একটা নোট যদি আপনি লিখে দেন তাহলে বেশি ভালো হবে। ওকে, তাহলে আমাদের ক নাম্বার অংশ করা শেষ। ক নাম্বার অংশে আমরা কিসের পরিমাণ বের করলাম? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, আশা করি সবার করা ডান। এবার আসেন আমরা খ নাম্বার অংশ দেখতে চাই যে আমাদের খ নাম্বার অংশের মধ্যে কি বের করতে বলা আছে। দেখেন আমাদের খ নাম্বার অংশের মধ্যে যেটা বের করতে হবে সেটা হচ্ছে নিট লাভের পরিমাণ। এই যে খ নাম্বারটা নিচে চলে আসছে, এই যে এইটা খ নাম্বার, নিট মুনাফা ৯৫,০০০ টাকা ধরে আমরা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করব। সংরক্ষিত আয় বিবরণী অংশের মধ্যে যে যে বিষয়গুলো আসবে সেটা আমরা একবার যদি রেয়ামিল থেকে একটু চেক আউট করে যাই, আমাদের এইখানে নগদ, আসবাবপত্র, অধিহার, সেলামি এগুলো আসবে না, আয়করের বিষয়টা আসবে। আয়কর, আয়কর সঞ্চিতি, আয়করের পরিমাণ ২০,০০০, আয়কর সঞ্চিতি হচ্ছে ১৫। আয়কর সঞ্চিতির পরিমাণ কম আর আয়করের পরিমাণ বেশি, এইটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। সাধারণত আয়করের পরিমাণ বেশি দেওয়া থাকে। এটা যদি হয় তাহলে আমরা আয়কর থেকে আয়কর সঞ্চিতিকে বাদ দিব। ঠিক আছে, তারপরে এখানে আর কোনো কিছু বিবেচনাতে আসবে না। পরবর্তী পৃষ্ঠায় যদি যাই, এখান থেকে আপনার আর যেটা বিবেচনায় আসবে খেয়াল করে দেখেন, এখানে আর যেটা বিবেচনাতে আসবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে আর আসবে হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এইটা আসবে। আর আমরা শুরু করব যেটা দিয়ে, এই যে সংরক্ষিত আয়ের জের ১/১/২০২৩, এটা হচ্ছে প্রারম্ভিক জের ২২,০০০ টাকা, এইটাকে আমরা লিপিবদ্ধ করব। এটা দিয়ে আমরা শুরু করব। আর নিট লাভ ধরতে বলা হয়েছে কত? ৯৫,০০০ টাকা। সমন্বয়ের মধ্যে এই যে সাধারণ সঞ্চিতে স্থানান্তর ১০,০০০ টাকা, পেনশন তহবিলে স্থানান্তর ৫,০০০ টাকা, আর শেয়ার মূলধনের উপর ১০% চূড়ান্ত লভ্যাংশ, এই ৩, ৪ এবং ৫, এই তিনটার সমন্বয় আমাদের সংরক্ষিত আয় বিবরণী অংশের মধ্যে আসবে। আসেন আমরা অঙ্ক করা শুরু করি। ক নাম্বার বিক্রিত পণ্যের ব্যয় করছি। খ নাম্বার অংশ করব আমরা। খ নাম্বার অংশে আমরা কি নির্ণয় করছি? সংরক্ষিত আয় বিবরণী। আশা করি এতক্ষণে আপনাদের ছক আঁকা হয়ে গেছে। আসেন শুরু করি আমরা। সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী অংশ করব আমরা, এবং এইটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্নই আপনাদের আসার সম্ভাবনা বেশি। বস্তুনিষ্ঠতার নীতিটা কি? বস্তুনিষ্ঠতা এর মানে হচ্ছে ছোট এবং কম মূল্যের যেই সম্পত্তিগুলো আছে, যেমন আপনার হাতে থাকা ক্যালকুলেটর, একটা ক্যালকুলেটরের দাম ৫০০ টাকা, ৭০০ টাকা বা ১,০০০ বা ২,০০০ টাকা ম্যাক্সিমাম। একটা ক্যালকুলেটরের দাম ১,০০০ টাকা স্ট্যান্ডার্ড। একটা ক্যালকুলেটর কমপক্ষে ৪ থেকে ৫ বছর ব্যবহার করা যায়। তো যেটা আপনি ৫ বছর ব্যবহার করতে পারবেন সেটাকে আপনি ডেফিনেটলি স্থায়ী সম্পত্তি হিসেবে দেখানো উচিত। কিন্তু স্থায়ী সম্পত্তির মধ্যে আপনি আর কি দেখাচ্ছেন? আসবাবপত্র ৫ লক্ষ টাকা, যন্ত্রপাতি ১০ লক্ষ টাকা, দালান কোঠা ২০ লক্ষ টাকা, ক্যালকুলেটর ২,০০০ টাকা। দেখেন টাকার অ্যামাউন্টটা কিন্তু মানানসই হচ্ছে না, কারণ কোথায় লক্ষ টাকা আর কোথায় হাজার টাকা। তাই যেটা ছোট এবং কম মূল্যের সম্পত্তি সেটাকে, যেমন ক্যালকুলেটরকে আমরা স্থায়ী সম্পত্তি হিসেবে না দেখিয়ে এক হিসাবকালের মণিহারি ব্যয় হিসাবে দেখাতে পারি। যেহেতু এটা ছোট এবং কম মূল্যের সম্পত্তি, তাই ছোট এবং কম মূল্যের সম্পত্তিকে সম্পত্তি হিসেবে না দেখিয়ে ব্যয় বা খরচ হিসাবে দেখানো, এটাই হচ্ছে বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হইতে পারছেন। আসেন শুরু করি আমরা সংরক্ষিত আয় বিবরণী অংশ। সংরক্ষিত আয় বিবরণী অংশের মধ্যে যেটা দিয়ে আমরা স্টার্ট করব, আসেন আমার সাথে সাথে লিখবেন আপনারা। সংরক্ষিত আয়ের যেটা প্রারম্ভিক জের দেওয়া আছে লিখে ফেলবেন। সংরক্ষিত আয়ের জের, সংরক্ষিত আয়ের জের ১/১/২০২৩। সংরক্ষিত আয়ের জের, সংরক্ষিত আয়ের জের ১/১/২০২৩। সংরক্ষিত আয়ের জের বছরের শুরুর যেই তারিখটা ১/১/২০২৩, এই তারিখের জের আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে। টাকার পরিমাণটা হচ্ছে ২২,০০০ টাকা। সংরক্ষিত আয়ের জের দেওয়া আছে হচ্ছে ২২,০০০ টাকা। সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের ২২,০০০ টাকা। দেখে আসি ঠিক আছে, ঠিক লিখলাম কিনা। এই যে সংরক্ষিত আয়ের জের হচ্ছে ২২,০০০ টাকা। তারপর
আমাদের প্রশ্নে বলা ছিল নিট মুনাফা ৯৫,০০০ টাকা ধরে নিতে হবে। তাহলে আমরা সংরক্ষিত আয়ের জের এর সাথে এবার যেটাকে যোগ করব সেটা হচ্ছে নিট মুনাফা। সংরক্ষিত আয়ের জের এর সাথে যোগ দিয়ে লিখবেন হচ্ছে যোগ নিট মুনাফা, যোগ নিট মুনাফা, পাশে ব্র্যাকেটে লিখবেন প্রশ্নে প্রদত্ত, প্রশ্নে প্রদত্ত এই অ্যামাউন্টটা প্রশ্নে দেওয়া আছে। কত টাকা ধরতে বলা হয়েছে প্রশ্নে? ৯৫,০০০ টাকা। ৯৫,০০০ টাকা আপনি ধরে নেবেন, তাহলে আপনার অঙ্ক মিলে যাবে আস্তে আস্তে। আসেন দেখেন এই পদ্ধতি লিখে শেষ করতে পারছেন কিনা। সংরক্ষিত আয়ের জের আর হচ্ছে নিট মুনাফা, এই দুইটাকে যোগ করেন। এই দুইটা যোগ করলে অ্যামাউন্টটা কত হয়? এই দুইটা যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে ১,১৭,০০০ টাকা, ১,১৭,০০০ টাকা। এইবার আমরা সংরক্ষিত আয় বিবরণী থেকে যে সমস্ত দফাগুলোকে বাদ দিব সেটা হচ্ছে কি মুনাফার বন্টন সমূহ। বাদ, বাদ দিয়ে হেডলাইনটা লিখবেন হচ্ছে বাদ মুনাফার বন্টন, বাদ মুনাফার বন্টন, বাদ মুনাফার বন্টন, এটা হচ্ছে আমাদের হেডলাইন। এর আন্ডারে আমরা বিভিন্ন দফাগুলোকে লিখব। এর আন্ডারে মুনাফার বন্টন, মুনাফার বন্টন হিসেবে আমরা যেগুলোকে বাদ দিব দেখে আসি রেওয়া মিল থেকে। প্রথমেই আমরা রেওয়া মিলের শুরুতে যে আয়কর এবং আয়কর সঞ্চিতি এই অ্যামাউন্টটাকে লিখব। আয়করের পরিমাণ হচ্ছে ২০,০০০, আয়কর সঞ্চিতি ১৫,০০০। তাহলে ২০ থেকে ১৫,০০০ বাদ দেওয়া লাগবে, আয়কর থেকে বাদ দিব হচ্ছে আয়কর সঞ্চিতি। আসেন লিখে ফেলেন আমার সাথে সাথে, মুনাফার বন্টন আয়কর, আয়করের পরিমাণ কত দেওয়া আছে প্রশ্নে, একটু আমরা এখানে একটা ঘর করে ফেলতে পারলে মনে হয় ভালো হতো, তাহলে ভিতরের অংশে লেখা যাবে আয়করের পরিমাণ হচ্ছে ২০,০০০। এখান থেকে আপনি বাদ দিবেন কোনটাকে? বাদ দিব হচ্ছে বাদ আয়কর সঞ্চিতি, আয়কর থেকে বাদ দিব আয়কর সঞ্চিতি, এর পরিমাণ দেওয়া ছিল ১৫,০০০ টাকা। আয়কর সঞ্চিতির অ্যামাউন্ট লিখবেন হচ্ছে ১৫,০০০। তাহলে ২০ থেকে ১৫,০০০ বাদ দিয়ে আমরা পাচ্ছি টাকার পরিমাণ হচ্ছে ৫,০০০। ওকে, দ্রুত লিখে ফেলেন আমার সাথে সাথে। আয়কর থেকে বাদ দিবেন আয়কর সঞ্চিতি, এটা লেখা হয়ে থাকলে তারপরে এবার রেওয়া মিল থেকে আর যেই দফাটাকে নিতে হবে, রেওয়া মিলের প্রথম অংশের মধ্যে আর নেওয়ার কিছু নাই। তার পরবর্তী পৃষ্ঠায় গিয়ে আপনি যেটাকে লিখবেন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটা লিখতে হবে। তারপরে আমরা লিখব হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। আয়কর থেকে বাদ দিছে আয়কর সঞ্চিতি, এরপরে লিখব অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এর পরিমাণ দেওয়া আছে প্রশ্নে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশের অ্যামাউন্ট হচ্ছে আমাদের ২০,০০০ টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশের অ্যামাউন্ট ২০,০০০ টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ২০,০০০ টাকা। দেখেন ঠিক লিখলাম কিনা? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটা হচ্ছে ২০,০০০ টাকা। ওকে ঠিক আছে, রেওয়া মিল থেকে লেখা শেষ। এবার একটু আমরা সমন্বয়গুলো দেখি। সমন্বয়ের মধ্যে ৩ নাম্বার সমন্বয়, সাধারণ সঞ্চিত তহবিলে ১০,০০০ টাকা স্থানান্তর, পেনশন তহবিলে ৫,০০০ টাকা স্থানান্তর, শেয়ার মূলধনের উপর 10% চূড়ান্ত লভ্যাংশ। তাহলে এই 3টা বিষয় যদি আমরা লিখি তাহলে আমাদের সংরক্ষিত আয় বিবরণী করা হয়ে যাবে। সংরক্ষিত আয় বিবরণী আসলে সোজা, আপনারা হচ্ছে প্র্যাকটিস না করার কারণে একটু ভুল করে ফেলেন হয়তোবা পরীক্ষার মধ্যে। আশা করি ক্লাসে যেটা করানো হচ্ছে এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আশা করি ভুল হবে না। আসেন লেখা শুরু করি আমরা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশের পরে লিখব সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর, সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর। সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে, টাকার পরিমাণ হচ্ছে ১০,০০০ টাকা। তারপরে আমরা স্থানান্তর করব কোনটা? পেনশন তহবিলে। এরপরে লিখবেন পেনশন তহবিলে স্থানান্তর, পেনশন তহবিলে স্থানান্তর, পেনশন তহবিলে স্থানান্তর। এর পরিমাণ হচ্ছে ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা। আর লিখবেন হচ্ছে আপনার ঘোষণাকৃত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ, যেভাবে আপনি লেখেন, ঘোষিত অবলিক প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষিত অবলিক প্রস্তাবিত লভ্যাংশ। 10% রাখতে বলা হয়েছে কিসের উপর? শেয়ার মূলধনের উপর। একটু দেখে আসি আগের স্লাইডে গিয়ে। এই যে আমাদের শেয়ার মূলধন, শেয়ার মূলধন 2 লক্ষ টাকা। আর এই শেয়ার মূলধনের উপরে 2 লক্ষ টাকার উপরে আমাদের লভ্যাংশ হবে কত? 10%। 2 লক্ষ টাকার উপরে হবে 10%। তাহলে ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ
অ্যামাউন্টটা পাশে এইভাবে লিখে রাখতে পারেন, 2 লক্ষ ইন্টু 10%। 2 লক্ষ ইন্টু 10% করলে টাকার পরিমাণ হবে হচ্ছে 20,000 টাকা। এ হচ্ছে ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ। এই সবকটা অ্যামাউন্ট যোগ করে এখানে বসাবো, বিয়োগ করলে আমাদের সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী জের চলে আসবে। আপনারা একটু যোগ বিয়োগটা করে ফেলেন, সব যোগ বিয়োগ করে দেখেন কত আসে টাকার পরিমাণ। আমি একটু এখানে অঙ্কটার শেষের দিকে লিখে রাখি যে সংরক্ষিত আয়ের সমাপনী জের, তাহলে আমাদের রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে সংরক্ষিত আয়ের সমাপনী জের। সংরক্ষিত আয়ের সমাপনী জের একটু যোগ বিয়োগ করে দেখেন কত আসে। সংরক্ষিত আয়ের সমাপনী জের নির্ণয় করব, যোগ বিয়োগ করে দেখি কত আসে টাকার পরিমাণ। এখানে আমাদের দেওয়া ছিল কোনটা কোনটা দেখেন, 5 আর 20 25, 25 আর 10 হচ্ছে 35, 35 আর 5 40, 40 আর 20 হচ্ছে 60,000 টাকা। এই 60,000 টাকা এখান থেকে বিয়োগ হবে বা বাদ যাবে, 1,17,000 টাকা থেকে এই টাকাটা বাদ দিবেন। 1,17,000 থেকে 60,000 টাকা বিয়োগ করে দেখেন কত আসে, একটু ক্যালকুলেশন করে আমাকে জানান অ্যামাউন্টটা কত হয়। 1,17,000 থেকে 60,000 টাকা বাদ দিব, তাহলে আমাদের অঙ্কের রেজাল্ট মিলে যায়। একটু ক্যালকুলেশন করে আমাকে জানান টাকার পরিমাণ কত আসে। সংরক্ষিত আয়ের সমাপনী জের টাকার পরিমাণ 1,17,000 থেকে 60,000 টাকা বাদ দিলে টাকার পরিমাণ আসবে হচ্ছে 57,000 টাকা, 57,000, 57,000 টাকা। এইটা হবে হচ্ছে আমাদের সমাপনী জের। সমাপনী জের সংরক্ষিত আয়ের সমাপনী জের উত্তর হবে হচ্ছে 57,000 টাকা। 57,000 টাকা উত্তর আসে। সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত 57,000 টাকা। ফাতেমা ইব্রাহিম উত্তর দিছেন মুনাফা বন্টন সব যোগ করে হয় 60,000 টাকা। জি, লুবনা আক্তার ঠিক আছে, ঠিক বলছেন, 60,000 টাকা। 1,17,000 থেকে 60,000 টাকা বাদ দিলে টাকার পরিমাণ উত্তর হবে হচ্ছে 57,000 টাকা। 57,000 টাকা হবে আমাদের রেজাল্ট। সবাই এই পর্যন্ত করে উঠতে পারছি কিনা, সবার কাছে ক্লিয়ার কিনা এই পর্যন্ত? ক্লিয়ার সবার কাছে? এবার একটা বিষয় এখান থেকে দেখে নেন, যেটা পরীক্ষার হলে গিয়ে আপনি ভুল করে দিয়ে আসতে পারেন, সেইটা হচ্ছে এই যে পেনশন তহবিলের স্থানান্তর। এই কথাটা মনে রাখবেন, পেনশন তহবিল বা কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড, এইটা হচ্ছে কর্মচারীদের টাকা। সো এই টাকাটাকে আপনি সংরক্ষিত আয় বিবরণীতে এটা আপনি স্থানান্তর করলেন ওই অ্যামাউন্টে টাকা। তবে এই পেনশন তহবিলের টাকাটাকে কোথায় দেখাতে হবে? পেনশন তহবিলের টাকাটাকে দেখাতে হবে হচ্ছে চলতি দায় অংশের মধ্যে। পেনশন তহবিলের টাকা যাবে চলতি দায়ের মধ্যে। তারপরে হচ্ছে আপনার এই যে ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ, এই টাকাটাও যাবে কোথায়? চলতি দায়ের মধ্যে। আর সাধারণ সঞ্চিতি তহবিলের স্থানান্তর, এটাকে আপনি কোথায় লিখবেন? এইটাকে লিখবেন হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত এই অংশে। এটাকে লিখবেন সঞ্চিতি ও উদ্বৃত্ত এই অংশে। কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীতে আপনি এটাকে লিখবেন কোথায়? এইটাকে লিখবেন হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। প্রথমে শেয়ার মূলধন, তারপরে লিখবেন সঞ্চিতি উদ্বৃত্ত। তাহলে সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর, এটা যাবে সঞ্চিতি উদ্বৃত্ততে। আর পেনশন তহবিল, ঘোষিত লভ্যাংশ, এগুলো যাবে কোথায়? চলতি দায় অংশের মধ্যে। আশা করি এবার আর ভুল হবে না আমাদের। খ নাম্বার অংশ করা শেষ। এবার আমরা দেখে আসি আমাদের গ নাম্বারে কি বের করতে বলা আছে। গ নাম্বার অংশে আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে, খেয়াল করেন, গ নাম্বার অংশে আপনাকে বের করতে বলা আছে কোম্পানির মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ। যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা গ নাম্বার প্রশ্নে কোম্পানির মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ এইটা নির্ণয় করতে বলা আছে। তাহলে আমরা আংশিক আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করব গ নাম্বার অংশে। আসেন আমরা চলে যাই আমাদের স্লাইডের পরবর্তীতে, আমরা এই জায়গাতে এসে অঙ্কটা করব। ছক আমার অলরেডি আঁকা আছে, আমার টেনশন কম, টেনশন আপনাদের। ছক আঁকতে হবে, দ্রুত খাতায় ছক এঁকে ফেলেন, দ্রুত খাতায় ছক এঁকে ফেলেন। আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব। গ নাম্বার প্রশ্নে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আংশিক আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেট দিয়ে আংশিক এই শব্দটা লিখে রাখলে ভালো। আর হচ্ছে আপনি উপরে কোম্পানির নাম, আর হচ্ছে 2023 সালের 31শে ডিসেম্বর
তারিখের জন্য এইভাবে লিখে রাখবেন। আসেন শুরু করি আমরা আমাদের আর্থিক অবস্থা বিবরণী অংশের মধ্যে। স্যার, মুনাফা সহ আর কি যোগ করা হয় সংরক্ষিত আয়ের সাথে মুনাফা সহ আর কি যোগ করা হয়? এটা ভালো একটা প্রশ্ন করছেন। আসেন দেখাই দিচ্ছি আপনাদের। এই যে সংরক্ষিত আয়ের জের অংশে আমরা সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের এর সাথে আমরা কাকে যোগ করলাম? নিট মুনাফার পরিমাণ। এটা প্রশ্নে দেওয়া থাকে নিট মুনাফার পরিমাণ। তার এছাড়া প্রশ্নে আর এখানে যা যা যোগ হতে পারে সেটা হচ্ছে, আমি লিখে রাখি, আপনারাও চাইলে নোট করে রাখতে পারেন। যদি প্রশ্নে আয়কর ফেরত এইটা দেওয়া থাকে, আয়কর ফেরত এইটা যদি দেওয়া থাকে, প্রশ্নে আয়কর ফেরত পাওয়া গেছে বা আয়কর ফেরত দেওয়া হয়েছে, এটাকে আপনি এখানে যোগ করে দেখাবেন। তারপরে আপনি যদি দেওয়া থাকে প্রশ্নে যে দাবিহীন লভ্যাংশের অবলোপন যদি থাকে, সেইটাকে আপনি এই জায়গাতে দেখাবেন। দাবিহীন লভ্যাংশের অবলোপন এইটাকে আপনি এখানে যোগ করে দেখাবেন। আয়কর ফেরতের টাকা দেওয়া থাকলে যোগ করবেন, দাবিহীন লভ্যাংশের অবলোপন থাকলে যোগ করবেন। আরেকটা বিষয় যোগ করবেন, সেইটা হচ্ছে যদি আপনার প্রশ্নে আয়কর সঞ্চিতির পরিমাণটা বড় হয়। যেমন আমাদের এই অঙ্কে আয়করের পরিমাণ দেওয়া আছে কত? 20,000, আয়কর সঞ্চিতি দেওয়া আছে 15,000। যদি আপনি উল্টা করে চিন্তা করেন, যদি প্রশ্নে আয়কর সঞ্চিতি দেওয়া থাকতো 20,000 টাকা আর আয়করের পরিমাণ দেওয়া থাকতো হচ্ছে 15,000 টাকা, উল্টা যদি হতো আয়কর সঞ্চিতি 20 আর আয়করের পরিমাণ 15, তাহলে স্যার বিয়োগ করলে কত আসে? 5,000। অর্থাৎ যদি আয়কর সঞ্চিতির অ্যামাউন্টটা বড় হয়, যদি বড় হয় কার চাইতে? আয়করের চাইতে আয়কর সঞ্চিতির পরিমাণ যদি বড় হয়, তখন সেটাকে আপনি কি করবেন? যোগ করে দেখাবেন। আশা করি ক্লিয়ার। আরেকবার বলে দিচ্ছি, খুব ভালো মতো মনে রাখেন। এবং যেই নামগুলো লিখছি এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পরীক্ষাতে আসে না, আসতে পারে শুধু এই যে এইটা আয়কর এবং আয়কর সঞ্চিতি, এই বিষয়টা আসতে পারে। বাট দাবিহীন লভ্যাংশের অবলোপন প্রশ্ন যদি সর্বোচ্চ লেভেলের কঠিন হয়, তখন এই টার্মটা আসতে পারে। তারপর হচ্ছে আয়কর ফেরত, এই টার্মটা আসতে পারে। এই নামগুলো একটু মনে রাখবেন। সাধারণত এই নামগুলোই আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যদি প্রশ্ন কঠিন হয়। আর যদি প্রশ্ন সহজ হোক এটাই আমরা কামনা করি। সেই ক্ষেত্রে সংরক্ষিত আয়ের জের আর হচ্ছে নিট মুনাফা, জাস্ট এইটাই দেওয়া থাকার সম্ভাবনাটাই খুব বেশি। ওকে, আসেন আমরা যেটা নির্ণয় করে যাচ্ছিলাম, আর্থিক অবস্থার বিবরণী আংশিক অংশ। এই জায়গাতে আমরা নির্ণয় করব হচ্ছে কিসের পরিমাণ? মালিকানা সত্ত্ব আর হচ্ছে চলতি দায়। তাহলে শুরুতে আমরা একটু মালিকানা সত্ত্বের পরিমাণটা লিখে নিতে চাই। মালিকানা সত্ত্বের মধ্যে আমরা শুরুতে যেটা দিয়ে লিখবো সেটা হচ্ছে শেয়ার মূলধন। হেডলাইনটা হচ্ছে শেয়ার মূলধন অংশের মধ্যে আপনার অনুমোদিত মূলধন যেটা, সেটা লিখে ফেলবেন। অনুমোদিত মূলধন, শেয়ার মূলধন অংশে আপনি লিখবেন অনুমোদিত মূলধন। যদিও এটা যোগ বিয়োগে আসে না, তারপরে এটা লেখা উচিত। অনুমোদিত মূলধনের পরিমাণ প্রশ্নে দেওয়া ছিল। অনুমোদিত মূলধনের পরিমাণ একদম প্রশ্নের শুরুতে দেওয়া থাকে। দেখেন এই যে অনুমোদিত মূলধন 8 লক্ষ টাকা। প্রত্যেকটা শেয়ারের ভ্যালু কত? 10 টাকা করে। শেয়ারের সংখ্যা হচ্ছে 80,000 শেয়ার। তাহলে অনুমোদিত মূলধন হচ্ছে 8 লক্ষ টাকা। ওকে, এটা আমরা লিখে আসি। অনুমোদিত মূলধনের পরিমাণটা এভাবে লিখব যে প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ার। প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ার। প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ার। তাহলে আমাদের অনুমোদিত মূলধনের পরিমাণ হচ্ছে 8 লক্ষ টাকা। এবং এই টাকাটা যোগ বিয়োগে আসবে না, লিখে দুইটা দাগ দিয়ে দিবেন, হিসাব ক্লোজ। এটা জাস্ট আমাদের নিয়ম ফরম্যাট লিখতে হয়, তাই আমরা এখানে লিখে রাখলাম। তাহলে অনুমোদিত মূলধনের পরিমাণ 8 লক্ষ টাকা, শেষ। এটা অনুমোদিত মূলধনের পরে আপনি পরবর্তী যে হেডলাইন লিখবেন সেটা হচ্ছে ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, তারপরে কমা দিয়ে বিলিকৃত,
ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। ইস্যু, বিলি ও আদায়কৃত মূলধন। ইস্যু, বিলি ও আদায়কৃত মূলধন। ইস্যু, বিলি ও আদায়কৃত মূলধনের পরিমাণ এটা আপনি পাবেন কোথায়? রেওয়া মিলের মধ্যে। দেখে আসেন, এই যে রেওয়া মিলের একদম শেষে লিখে দেওয়া আছে, এই যে শেয়ার মূলধন 20,000 শেয়ার, টাকার পরিমাণ হচ্ছে 2 লক্ষ। এটা হচ্ছে আমাদের ইস্যু, বিলি ও আদায় ও পরিশোধিত বা আদায়কৃত মূলধন অংশের মধ্যে লিখবো আমরা। তাহলে ইস্যু, বিলি ও আদায়কৃত মূলধন আপনি এইভাবে লিখে রাখতে পারেন যে প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ার, টাকার পরিমাণ আসবে হচ্ছে 2 লক্ষ। এইটা আমাদের যোগ বিয়োগের মধ্যে আসবে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা হচ্ছে আমাদের কিসের পরিমাণ লিখলাম? এটা 2 লক্ষ টাকা হচ্ছে আমাদের কিসের পরিমাণ লিখলাম? ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। দেখেন এই পর্যন্ত সবাই লিখে উঠতে পারছে কিনা? অনেকেই আমরা লেখার সময় অনুমোদিত মূলধনটা লিখি না, বাট এটা যদি আপনি না লেখেন পরীক্ষাতে 1 নাম্বার স্যার কিন্তু কেটে দিতে পারে। এটা যোগ বিয়োগে আসবে না, বাট এটা লেখা উচিত যেহেতু নিয়ম বা ফরম্যাট। শেয়ার মূলধন যদি লেখা হয়ে থাকে, শেয়ার মূলধনের পরবর্তী আমরা যে হেডলাইনটা দিব, শেয়ার মূলধনের পরবর্তী হেডলাইন লিখব হচ্ছে আমরা সঞ্চিতি ও উদ্বৃত্ত। পরবর্তী হেডলাইন লিখবেন সঞ্চিতি ও উদ্বৃত্ত, এবং এই প্রত্যেকটা হেডলাইন লেখাটা জরুরি। সঞ্চিতি ও উদ্বৃত্ত, এই সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশের মধ্যে যে যে দফাগুলো আসবে খুব মনোযোগ দিয়ে বুঝে নেন। সঞ্চিতি ও উদ্বৃত্ত এই অংশের মধ্যে আমরা শুরুতে যেটা লিখব সেটা হচ্ছে কিসের পরিমাণ? দেখে আসি। সঞ্চিতি ও উদ্বৃত্ত এই অংশের মধ্যে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, খেয়াল করে দেখেন, প্রশ্নের মধ্যে দেওয়া আছে রেওয়া মিলের মধ্যে, খুব মনোযোগ দিয়ে দেখেন। এখান থেকে যেটা আসবে খুব মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। এই জায়গাতে শুরুতেই যেটা আসবে শেয়ার অধিহার। 38,000 টাকা। খুব ভালো মতো মনে রাখেন, শেয়ার অধিহার কোথায় লিখবেন? সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশে। তাহলে স্যার মনে রাখবো শেয়ার অবহারকে কোথায় লিখব? শেয়ার অবহার যদি প্রশ্নে দেওয়া থাকে, শেয়ার অবহার কোথায় লিখবেন? আপনাদের কাছে প্রশ্ন, শেয়ার অবহার কোথায় লিখবেন? প্রশ্ন আপনাদের কাছে, কমেন্টে উত্তর জানান। আর এই ফাঁকে আমরা শেয়ার অধিহার 38,000 টাকা এইটা সঞ্চিতি উদ্বৃত্ত অংশের মধ্যে বসায় আসি। শেয়ার অধিহার 38,000 টাকা, শেয়ার অধিহার সঞ্চিতি উদ্বৃত্ত অংশের মধ্যে আমরা লিখব হচ্ছে শেয়ার অধিহার এর পরিমাণ, শেয়ার অধিহারের পরিমাণ লিখবেন হচ্ছে, প্রশ্নে দেওয়া আছে কত? 38,000 টাকা। শেয়ার অধিহারের পরিমাণ লিখব হচ্ছে আমরা 38,000। শেয়ার অধিহার 38,000 টাকা। দেখেন লিখে শেষ করছেন কিনা? শেয়ার অধিহার লেখা হলে তারপরে যেটা লিখবেন, শেয়ার অধিহারের পরে আবার রেওয়া মিলের মধ্যে যাই। শেয়ার অধিহার আমরা প্রথম পৃষ্ঠায় শেয়ার অধিহারের বিষয়টা লিখছি, শেয়ার অধিহারের কাহিনী শেষ। শেয়ার অধিহারের পরে যেটা লিখতে হবে আমরা পরবর্তী পৃষ্ঠায় গিয়ে দেখি আমাদের প্রশ্নে আর যেটা দেওয়া আছে, এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ তো লিখে আসছি আমরা সংরক্ষিত আয় বিবরণীতে। দেখেন এখান থেকে আর যেই দফাটা যাবে সেটা হচ্ছে এই যে সাধারণ সঞ্চিতি 13,000 টাকা, এবং এটার সাথে একটা সমন্বয় কিন্তু আছে। সাধারণ সঞ্চিতি, এটা সঞ্চিতি উদ্বৃত্ত অংশে যাবে এবং এটার সাথে একটা সমন্বয় হবে। সমন্বয়টা কি দেখে আসেন, এই দেখেন সমন্বয় নাম্বার 3, সাধারণ সঞ্চিতি তহবিলে 10,000 টাকা স্থানান্তর করতে হবে। তাহলে সাধারণ সঞ্চিতির পরিমাণ রেওয়া মিলে দেওয়া হচ্ছে 13,000, আর সমন্বয়ে আমরা নতুন করে স্থানান্তর করব কত টাকা? 10,000 টাকা। আসেন এটা আমরা এবার সমাধান করে ফেলি একটু। যেখানে ছিলাম আমরা শেয়ার অধিহার লিখছি। ওকে, আপনারা উত্তর দিছেন, কারা উত্তর দিছেন? ফাতেমা ইব্রাহিম অলিক সম্পদ, সুমাইয়া বিনতে কামাল অবহার অলিক সম্পদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অলিক সম্পদ, তার পাশাপাশি অসমন্বিত ব্যয়, এই নামটাও একটু মনে রাখেন। অসমন্বিত ব্যয় অলিক সম্পদ বা ভুয়া সম্পদ হিসেবে দেখাতে হয় শেয়ার অধিহারকে। আচ্ছা, শেয়ার অধিহারের পরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে সাধারণ সঞ্চিতি। দ্রুত আসেন লেখা শেষ করে ফেলি। সাধারণ সঞ্চিতি এর পরিমাণ আমাদের প্রশ্নে কত টাকা দেওয়া ছিল? সাধারণ সঞ্চিতি দেওয়া ছিল 13,000 টাকা।
তারপরে এর সাথে আমরা এবার যোগ লিখব, যোগ যোগ স্থানান্তর, যেটা সমন্বয়ে বলা ছিল, যেটা সমন্বয় অংশে বলা ছিল স্থানান্তর। স্থানান্তর করতে হবে যেন কত টাকা, 10,000 টাকা। তাহলে 13 আর 10 যোগ করে কত পাই আমরা, 23,000 টাকা। 23,000 টাকা লিখবো আমরা কোথায়, সাধারণ সঞ্চিতির মধ্যে, সাধারণ সঞ্চিতি অংশের মধ্যে। তারপর এখানে আর একটা মাত্র দফা আসবে সঞ্চিতি উদ্বৃত্ত অংশে, আর একটা দফা আসবে। সেই দফাটা হচ্ছে স্যার এই যে আমরা একটু আগে সমাধান করলাম, সংরক্ষিত আয় বিবরণী করছি যে আমরা, এই সংরক্ষিত আয় বিবরণী অংশের এই যে একদম সমাপনী জের যেটা আমরা নির্ণয় করলাম, সমাপনী জের আসছিল কত, 57,000 টাকা। এই অ্যামাউন্টটাকে আমাদের নিয়ে বসাতে হবে। সংরক্ষিত আয়ের সমাপনী জের 57,000 টাকা, যেটা খ নাম্বার অংশে আমরা বের করছি, এটা লিখবো আমরা সংরক্ষিত আয়ের সমাপনী জের, সংরক্ষিত আয়ের সমাপনী জের, সংরক্ষিত আয়ের সমাপনী জের। এবং এইটার পাশে একটু লিখে রাখবেন যে খ থেকে আনিত, লিখে রাখবেন খ থেকে আনিত, মানে খ নাম্বার অংশ থেকে আপনি এটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসতেছেন। তাহলে সংরক্ষিত আয়ের সমাপনী জের কত টাকা আমাদের, 57,000 টাকা। সংরক্ষিত আয়ের সমাপনী জের হচ্ছে আমাদের 57,000 টাকা, যেটা আমরা খ নাম্বার অংশ থেকে নিয়ে আসলাম। তাহলে আমাদের সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশের মধ্যে আমরা যে সমস্ত দফাগুলোকে লিখলাম, শেয়ার অধিহার রেওয়া মিলে দেওয়া ছিল, সাধারণ সঞ্চিতি রেওয়া মিলের 13,000 এবং সমন্বয়ের স্থানান্তর 10,000, তাহলে কত হইল 23। আর সংরক্ষিত আয়ের সমাপনীজের খ নাম্বার থেকে নিয়ে আসলাম 57,000 টাকা, শেষ। তাহলে আমাদের সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশের যোগফল চলে আসবে। সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশের যোগফলটা কত হয় এটা আপনারা নির্ণয় করেন। আমাদের এই যে শেয়ার মূলধনের পরিমাণটা কত ছিল, 2 লক্ষ টাকা, আর এর সাথে সঞ্চিতি উদ্বৃত্ত যোগ করলে মালিকানা সত্ত্বের পরিমাণটা করা হয়ে যাবে। একটু যোগ করে দেখি কত আসে, 38,000 টাকা, 23,000 টাকা, 57,000 টাকা, 80 আর হচ্ছে 38 কত হয়, 80 আর হচ্ছে 57 আর 23, 60, 80 আর হচ্ছে 38। যোগ বিয়োগ করে আমাকে জানান কত আসে। এপাশের যোগফল আসে কত, 1,18,000 টাকা, 1,18,000 টাকা আসে, 1,18,000 টাকা আসছে যোগফল। এবার 2 লক্ষ আর হচ্ছে 1,18,000, এটাকে আপনি যদি যোগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে মোট মালিকানা সত্ত্ব, মোট মালিকানা সত্ত্বের পরিমাণ। তাহলে আমরা লিখে রাখি আমাদের মোট মালিকানা সত্ত্ব, মোট মালিকানা সত্ত্ব। তারপরে গিয়ে আমরা দায়ের পরিমাণটা বের করব, মোট মালিকানা সত্ত্ব। মোট মালিকানা সত্ত্বের পরিমাণ কত হলো, 3,18,000 টাকা। 3,18,000 টাকা হচ্ছে কিসের পরিমাণ, মোট মালিকানা সত্ত্ব। সবাই এ পর্যন্ত লিখে শেষ করতে পারেন কিনা দেখেন। মালিকানা সত্ত্বের পরিমাণ 3,18,000 টাকা। লেখা শেষ হইলে আমাকে মুছে দিতে হবে, 3,18,000 টাকা। জি, যারা যারা উত্তর দিচ্ছেন থ্যাংক ইউ আপনাদের। কত আসছে স্যার, এই চ্যাপ্টার থেকে মোট কয়টা ম্যাথ করলে মোটামুটি কি কমন পেতে চান, এই চ্যাপ্টার থেকে ম্যাথ করতে হবে কয়টা, এই চ্যাপ্টার থেকে কমপক্ষে, যেহেতু আপনার আর্থিক বিবরণী থেকে অর্থাৎ ক বিভাগ থেকে বাধ্যতামূলক 2টা প্রশ্ন উত্তর করতে হবে, অপশন যেহেতু আপনার নাই, 2টা অঙ্ক সমাধানের জন্য আপনাকে কমপক্ষে 10-20টা অঙ্ক আপনার ডেফিনেটলি করা উচিত। এক একটা অঙ্কের জন্য 10টা অঙ্ক প্র্যাকটিস করলে 10-20টা অঙ্ক যদি আপনি করেন তাইলে এনাফ। যদি কারো কাছে মনে হয় যে স্যার 20টা অঙ্ক আমার কাছে অনেক কঠিন মনে হবে, আমি করতে পারবো না, তাহলে স্যার আপনার এই আর্থিক বিবরণী করা বাদ দিয়ে দেন, দরকার নাই করার। 20টা অঙ্ক যদি আপনি না করতে পারেন, 20টা অঙ্ক, এক একটা অঙ্কে আপনি 1 ঘন্টা করে সময় দেন, 20 ঘন্টা।
আপনার 20টা অঙ্ক এক বসাতে করার দরকার নাই, আপনি প্রতিদিন একটা করে অঙ্ক করেন। আপনি আর্থিক বিবরণী প্রতিদিন একটা করে আর্থিক বিবরণী করেন, 20 দিনে 20টা অঙ্ক। আপনার পরীক্ষার এখনো অনেক সময় বাকি আছে, 20 দিনে 20টা অঙ্ক করেন, আপনার জন্য এনাফ। প্রশ্ন করতে পারেন যে স্যার বা ভাইয়া আমি কোন কোন অঙ্কগুলো ভালো মতো করব, আপনার জন্য একটাই সমাধান, সেটা হচ্ছে আপনারা 2025 সালের বোর্ড প্রশ্ন আর হচ্ছে 2024 সালের বোর্ড প্রশ্ন, 2025 আর হচ্ছে 2024, আর যদি কেউ করতে পারেন এর সাথে 2022 সালের যে বোর্ড প্রশ্ন আছে, 2025, 2024, 2022 এই 3 বছরের বোর্ড প্রশ্নগুলো যদি আপনি সলভ করে ফেলতে পারেন, তাহলে আপনার ডেফিনেটলি আর্থিক বিবরণী অংশে কোনো ঝামেলা আপনার থাকবে না, আপনার 100% প্রশ্ন কমন পড়বে। এবং আমি ক্লাসে যে অঙ্কগুলো করাচ্ছি সবগুলাই স্যার বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি করাই দিচ্ছি ক্লাসে। এবং আপনাদেরকে যে সাজেশান দিব আমি, সাজেশানের মধ্যে উল্লেখ থাকবে যে কোন কোন বোর্ড আপনাদের করতে হবে। আপাতত আমি যেটা যেটা করাচ্ছি ক্লাসে শুধু আমার সাথে সাথে করে যান, আশা করি আর ঝামেলা আপনারা পড়বেন না। ঠিক আছে, তাহলে প্রথম টার্গেট নেন যে আপনারা আগামী 10 দিনের মধ্যে অ্যাটলিস্ট 2025-এর বোর্ড প্রশ্ন, 2025-এ বোর্ড প্রশ্ন কয়টা স্যার? 9টা বোর্ড, 9টা বোর্ড প্রশ্ন 9 দিন আপনি চাইলে করতে পারেন। বাট আপনার কাছে যদি মনে হয় যে 9 দিন অনেক বেশি, কমায় নিয়ে আসেন, আপনি আগামী 2 দিনের মধ্যে 2025-এর বোর্ড প্রশ্ন করে শেষ করতে পারবেন না। টেস্ট পেপারেই সমাধান দেওয়া আছে, দেখে দেখেই করেন না স্যার, মানা তো কেউ করতেছে না, বাট প্র্যাকটিস করাটা জরুরি। ওকে, আমাদের একটা অংশের মধ্যে আমরা এই মোট মালিকানা সত্ত্ব 3,18,000 টাকা করে ফেলছি, এটা কাজ শেষ। আমি এবার এটা একটু মুছে দিচ্ছি, দিয়ে আমরা এবার যে অংশটা করব সেটা হচ্ছে দায়ের অংশটা আমরা সমাধান করব। দায় অংশের মধ্যে আমরা দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ লিখব, চলতি দায়ের পরিমাণ লিখব, তাইলে আমাদের অঙ্কের অ্যান্সার মিলে যাবে। এখানে 3,18,000 টাকা আসছিল, শুধু এই অ্যামাউন্টটা একটু মনে রাখেন, যোগ বিয়োগে কিন্তু এটা কাজে লাগবে। আসেন শুরু করি। আমরা এবার যেটা লিখব সেটা হচ্ছে আমাদের হেডলাইনটা আগে লিখি। হেডলাইনে লিখব হচ্ছে আমরা যেখানে করতেছিলাম খাতায় সেটাই কন্টিনিউ করে যাই। হেডলাইন দিব হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ, হেডলাইন দিব তারপরে দীর্ঘমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ একটাই দেওয়া আছে আমাদের প্রশ্নে, দীর্ঘমেয়াদী ঋণ একটা, সেটা হচ্ছে 10% ঋণপত্র, 10% ঋণপত্র, এর অ্যামাউন্ট দেওয়া ছিল প্রশ্নে কত? 20,000 টাকা। 10% ঋণপত্র অ্যামাউন্ট হচ্ছে 20,000 টাকা। স্যার ঠিক লিখলাম কি? আসেন চেক করে আসি আমাদের প্রশ্ন কোথায়। এই যে আমাদের প্রশ্ন, এই যে 10% ঋণপত্র 20,000 টাকা, আর ঋণপত্রের উপরে কিন্তু স্যার সুদ কি আছে? বকেয়া আছে, যেটা সমন্বয়ের মধ্যে বলা, এই যে 2 নাম্বার সমন্বয়, ঋণপত্রের উপর সুদ বকেয়া রয়েছে। তাহলে ঋণপত্রের বকেয়া সুদের পরিমাণটাকে আপনি কোথায় দেখাবেন? চলতি দায় অংশের মধ্যে। ঋণপত্রের বকেয়া সুদকে আপনি দেখাবেন চলতি দায় অংশের মধ্যে। ওকে, এবার আসেন আমরা পরবর্তীতে যেখানে লিখতেছিলাম সেখানে একটু ফেরত যাই। এই যে দীর্ঘমেয়াদী ঋণ লেখা শেষ, তার পরবর্তী হেডলাইন লিখবো হচ্ছে আমরা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায়, হেডলাইনটা লিখে ফেলেন, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, এই হচ্ছে আমাদের হেডলাইন। এটা দিয়ে এবার আমরা শুরু করতে চাই চলতি দায় অংশের মধ্যে যা যা আসবে। জি একটা অনেক বড় একটা জি সুমাইয়া বিনতে কামাল ইনশাল্লাহ করবেন, থ্যাংক ইউ আপনাকে। স্যার ক্লাস শেষে যদি বলতেন অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে ইজিলি সিকিউতে 70 আউট অফ 70 পেতে পারি। 70-এ 70 পাইতে চান? আচ্ছা, আর কি লিখছেন? ওই রকম একটা সাজেশন দিলে খুবই উপকৃত হতেন। জি ফাতেমা ইব্রাহিম, আমি ক্লাসটা শেষ করি, অর্থাৎ এই অঙ্কটা শেষ করি, এরপরেই সাজেশান দিচ্ছি আপনাকে। তবে আপনি যে 70-এ 70 পাইতে যাচ্ছেন, এতে তো আপনি A+ পেয়ে যাবেন, তার বিনিময়ে আমার জন্য আপনি কি করবেন? আমি আপনাকে সাজেশান দিব এবং গ্যারান্টি সহকারে বলতে পারি যদি আপনি আমার কথা মেনে শুনে চলেন তাহলে ডেফিনেটলি 70-এ 70 পাবেন, 1 নাম্বার স্যার কাটতে পারবে না। সেই সাজেশান আমি আপনাকে দিব, কিন্তু আমি আপনাকে যে সাজেশান দিচ্ছি তার বিনিময়ে আপনি আমাকে কি দিবেন সেটা একটু আগে কমেন্টে লেখেন। যদি আপনার উপহার আমার পছন্দ হয় তাহলে 70-এ 70 পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি,
আচ্ছা, চিন্তা ভাবনা করে তারপরে কমেন্টে লেখেন। আসেন আমরা একটু চলতি দায়ের বিষয়গুলো লিখি। চলতি দায়ের মধ্যে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা লিখবেন প্রথমে প্রদেয় হিসাব। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, এখানে শুরুতে লিখব হচ্ছে আমরা প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, তারপরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে প্রদেয় বিল। প্রদেয় হিসাব, তারপরে হচ্ছে প্রদেয় বিল। কিভাবে লিখলাম দুইটা, আসেন রেওয়া মিলের মধ্যে যাই একটু। এই দেখেন আমাদের প্রশ্নের রেওয়া মিলের শুরুর দিকে এই যে প্রদেয় হিসাব দেওয়া আছে 5,000 টাকা, আর প্রদেয় বিল দেওয়া আছে কত, 4,000 টাকা। 5,000 টাকা আর হলো 4,000 টাকা লিখে ফেলে গিয়ে 5,000 টাকা আর হলো 4,000 টাকা। প্রদেয় হিসাবের অ্যামাউন্ট হচ্ছে 5,000 আর প্রদেয় বিলের অ্যামাউন্ট হচ্ছে 4,000। ওকে, আশা করি এই দুইটা লিখে ফেললাম আমরা। এই দুইটা লেখা শেষ। তারপরে আমরা চলে যাই রেওয়া মিলের মধ্যে আর কি আছে। রেওয়া মিলের মধ্যে আমাদের আর দেওয়া আছে স্যার এই যে ব্যাংক জমাতিরিক্ত, এইটাকে লিখতে হবে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত এবং মনে রাখবেন এই যে পেনশন তহবিল, পেনশন তহবিল বা কর্মচারী কল্যাণ তহবিল, একটু ভালো মতো মনে রাখেন স্যার, কারণ এইটা পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার নিজেরও পরীক্ষাতে এইটা ভুল হয়েছিল। আমি চলতি দায় অংশের মধ্যে না লিখে এটাকে আমি সঞ্চিতি উদ্বৃত্ত অংশের মধ্যে লিখে ফেলছিলাম, পরে গিয়ে আবার কাটাকাটি করে ঠিক করছি। তো এইটা একটু প্লিজ, এটা আমার নিজের জীবনের শিক্ষা, এজন্য এটা আমি বারবার বলি যে এইটা ভুল হতে পারে, কারণ যেহেতু আমার ভুল হয়েছিল। তাহলে পেনশন তহবিল বা কর্মচারী কল্যাণ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড, কর্মচারী কল্যাণ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড যেটা দেওয়া থাকুক প্রশ্নে, এটাকে কোথায় লিখতে হবে, চলতি দায় অংশের মধ্যে লিখতে হবে। কোথায় লিখবো, চলতি দায় অংশের মধ্যে লিখবো। আপনাদের স্যার ভুল করছিল, আপনারা দয়া করে ভুল করেন না। আচ্ছা, তাহলে আমরা ব্যাংক জমাতিরিক্ত কত লিখবো, 15,000 টাকা, আর পেনশন তহবিলে হচ্ছে 3,000 টাকা। ওকে, আমরা যাই পরবর্তী পৃষ্ঠায় গিয়ে লিখে শেষ করি। ওকে, প্রদেয় হিসাব লিখলাম, প্রদেয় বিল লিখলাম, তারপরে লিখবো হচ্ছে আমরা ব্যাংক জমাতিরিক্ত। লিখে ফেলেন তাড়াতাড়ি, ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত এর অ্যামাউন্ট দেওয়া আছে প্রশ্নে। ব্যাংক জমাতিরিক্তের অ্যামাউন্ট দেওয়া ছিল 4,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্তর অ্যামাউন্ট দেওয়া ছিল কত জানো, দেখে আসি একটু। ব্যাংক জমাতিরিক্তের অ্যামাউন্ট ছিল 15,000। ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 15,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত অ্যামাউন্ট হচ্ছে 15,000। ব্যাংক জমাতিরিক্তের পরে আমরা যেই দফাটা লিখব সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত লিখলাম। ব্যাংক জমাতিরিক্তের পরে যে ঋণপত্রের উপর সুদ বকেয়া আছে না, এইটা লিখে ফেলি, ঝামেলাটা কমায় ফেলি, যে ঋণপত্রের বকেয়া সুদ, ঋণপত্রের বকেয়া সুদ, ঋণপত্রের বকেয়া সুদ। ঋণপত্রের বকেয়া সুদ কীভাবে, 20,000 টাকা এর কত 10%, 20,000 ইন্টু 10%, 20,000-এর 10% করলে কত আসে, 2,000 টাকা। ঋণপত্রের বকেয়া সুদ লিখলাম হচ্ছে আমরা 2,000 টাকা। ঋণপত্রের বকেয়া সুদ 2,000 টাকা লিখছি। তারপরে যেটা লিখব, যেটা ভুল হতে পারে সেটা কি জানো, পেনশন তহবিল, ভুল করা যাবে না। পেনশন তহবিল, পেনশন তহবিল আমাদের রেওয়া মিলের মধ্যে দেওয়া ছিল কত, পেনশন তহবিল যাই তো রেওয়া মিলে কোথায়, পেনশন তহবিল অ্যামাউন্ট দেওয়া ছিল কত, পেনশন তহবিল হচ্ছে 3,000 টাকা। আর এই পেনশন তহবিলে কিন্তু স্যার সমন্বয় আছে, পেনশন তহবিলে 4 নাম্বার সমন্বয়, পেনশন তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে, এটা লিখতে হবে। তাহলে পেনশন তহবিল টাকা হচ্ছে 3,000 আর স্থানান্তর কত, 5,000 টাকা। পেনশন তহবিল টাকার অ্যামাউন্ট হচ্ছে আমাদের 3,000, আর এর সাথে আপনি যোগ করে লিখবেন যোগ নতুন স্থানান্তর, যোগ নতুন স্থানান্তর। পেনশন তহবিল যোগ নতুন স্থানান্তর, নতুন স্থানান্তর করছি আমরা 5,000 টাকা। তাহলে 5 আর 3 মিলে কত হইল এখানে, 8,000 টাকা লিখলাম। আর একটা দফা আসবে, সেই দফাটা কি তার আগে একবার চেক করি সব লিখছি কিনা আমরা। প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, ঋণপত্রের সুদ, পেনশন তহবিল, নতুন স্থানান্তরের কাজ শেষ। আর একটা যেই তহবিল আমাদের আসবে সেটা হচ্ছে একটা মাত্র সমন্বয়। সেই সমন্বয়টা হচ্ছে স্যার খুব মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন, সেইটা হচ্ছে এই যে শেয়ার মূলধনের উপর 10% হারে যে লভ্যাংশ ঘোষণা করতে বলা হয়েছে, আমাদের ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ। দেখেন এই যে আমাদের সমন্বয় নাম্বার 5, শেয়ার মূলধনের উপর 10% হারে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে, যেটা আমরা সংরক্ষিত আয় বিবরণী অংশের মধ্যে লিখছিলাম। এই দেখেন স্যার, সংরক্ষিত আয় বিবরণী অংশে এই যে সব
শেষের অংশ যেটা সংরক্ষিত আয় বিবরণীর সবার শেষের যে দফাটা, এই যে ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ 20,000 টাকা, এইটাকে লিখতে হবে আমাদের। আসেন আমরা আমাদের প্রশ্নের মধ্যে লিখে ফেলি। লিখব হচ্ছে যে আমাদের ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষিত অবলিক প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষিত অবলিক প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষিত অবলিক প্রস্তাবিত লভ্যাংশ টাকার পরিমাণ হচ্ছে 20,000 টাকা। বাস এই কয়টা অ্যামাউন্ট যদি আপনি যোগ করে ফেলেন তাহলে আপনার চলতি দায়ের অ্যামাউন্টটা আসবে। চলতি দায়ের সাথে দীর্ঘমেয়াদী ঋণকে যোগ করবেন, তাহলে আসবে হচ্ছে মোট দায়ের পরিমাণ। ওকে, আসেন একটু যোগ বিয়োগ করে ফেলি সবাই। 5 আর 4 হচ্ছে 9, 9 আর 15 হচ্ছে 24, 24 আর 2 হলো 26, 26 আর 8 হলো 34, 34 আর 20 হচ্ছে 54,000 টাকা। তাহলে আমাদের চলতি দায়ের অ্যামাউন্ট হচ্ছে 54,000 টাকা, আর আমাদের দীর্ঘমেয়াদী দায়ের অ্যামাউন্ট ছিল 20,000 টাকা। তাহলে মোট উত্তর অ্যামাউন্ট হচ্ছে কত? 74,000 টাকা। 74,000 টাকা হচ্ছে কিসের পরিমাণ? 74,000 টাকা হচ্ছে আপনার মোট দায়। 74,000 টাকা হচ্ছে মোট দায়। 74,000 টাকা হচ্ছে মোট দায়। দায়ের পরিমাণ হচ্ছে 74,000 টাকা। আর আমাদের মালিকানা সত্ত্বের অ্যামাউন্ট যেন কত ছিল আগে? মালিকানা সত্ত্বের অ্যামাউন্টটা ছিল 3,18,000 টাকা। আশা করি মনে আছে সবার। আমাদের মালিকানা সত্ত্ব অংশের, মালিকানা সত্ত্ব অংশের রেজাল্ট ছিল কত? 3,18,000 টাকা। আপনাদের খাতায় তো লেখা আছে। তাহলে মালিকানা সত্ত্ব 3,18,000, দীর্ঘমেয়াদী দায় 20,000, আর মোট চলতি দায় কত? 54। তাহলে এই সবগুলো অ্যামাউন্ট যদি আপনি যোগ করেন, অর্থাৎ এই 3,18,000 টাকা আর হচ্ছে 74,000 টাকা, এই দুইটা অ্যামাউন্ট যোগ করলেই আপনার আসবে হচ্ছে মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মোট মালিকানা সত্ত্ব ও দায়। তাহলে লাস্টের লাইনটা লিখবেন এরকম: মোট মালিকানা সত্ত্ব ও দায়। মোট মালিকানা সত্ত্ব ও দায় অর্থাৎ 3,18,000 টাকা আর হচ্ছে 74,000 টাকা, এই দুইটার যোগফল হবে। এই দুইটার যোগফল করলে আপনার আসবে সম্ভবত 3,92,000 টাকা। আমি ঠিক বললাম কি না আপনারা একটু মিলায় নেবেন। রেজাল্ট হচ্ছে 3,92,000 টাকা। টোটাল রেজাল্ট হবে 3,92,000 টাকা। সবার প্রথমে উত্তর দিয়েছেন লুবনা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ লুবনা আক্তার উত্তর দেওয়ার জন্য। সুমাইয়া বিনতে কামাল, স্যার ফিনান্স সেকেন্ড পেপারের 8 নাম্বার চ্যাপ্টারের পিডিএফ পান নাই। সত্যি কথা, কারণ পিডিএফ আমি এখনও দেই নাই, কারণ পিডিএফটার মধ্যে আরও কিছু কাজ বাকি আছে, সেই কাজটুকু কমপ্লিট করে তারপরে দিব। আগামীকালকে পাবেন। 3,92,000 টাকা। জি, উত্তর লুবনা আক্তার দিয়েছেন, ফাতেমা ইব্রাহিম দিয়েছেন, সুমাইয়া বিনতে কামাল দিয়েছেন। থ্যাংক ইউ আপনাদের। ওকে, তাহলে আমরা কিসের পরিমাণ বের করা শিখলাম? আমরা বের করা শিখলাম হচ্ছে মালিকানা সত্ত্ব, তারপরে হচ্ছে আমরা চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। তাহলে মোট মালিকানা সত্ত্ব দায়ের পরিমাণ 3,92,000 টাকা। ডান, অঙ্ক শেষ করা। তাহলে আমাদের অঙ্ক শেষ করা 3,92,000। জি, হিমালয় রয়, থ্যাংক ইউ আপনাকে। অনেকক্ষণ পরে কমেন্ট করলেন একটা, হিমালয় রয়, একটু দ্রুত করতে হবে। শেষ করতে পারছি, ভেরি গুড। তাহলে এবার আপনাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে এর পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে, পরবর্তী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নাম্বার 3, এইটা আপনারা নিজেরা সমাধান করবেন, নিজেরা সমাধান করবেন। এই প্রশ্ন নাম্বার 3 রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন, এইটা নিজেরা সমাধান করবেন, নিজেরা সমাধান করবেন। তবে আমি এখান থেকে আপনাদেরকে একটু হেল্প করতে পারি যে কোন কোন বিষয়গুলো আপনাদের ঝামেলা হতে পারে সেটা আমি বুঝাই দিতে পারি। বাট তার আগে যেহেতু একজন একটা সাজেশান চাইছিলেন, কে যেন সাজেশান চাইছিলেন? সাজেশান চেয়েছিলেন হচ্ছে ফাতেমা ইব্রাহিম। ফাতেমা ইব্রাহিম, আমি বলছিলাম যে আমি আপনাকে সাজেশান দিচ্ছি, 70-এ 70 পাবেন, কিন্তু এর বিনিময়ে আপনি আমার জন্য কি করবেন সেটা ছিল আপনার কাছে প্রশ্ন। আপনি কমেন্টে কিচ্ছু লেখেন নাই। তার মানে আপনি এত পরিমাণে একজন নিজের স্বার্থ বুঝার মতো একজন লোক যে আপনি 70-এ 70 পাইতে চান, তার জন্য আপনি স্যারের জন্য কিছুই করবেন না। এত বড় স্বার্থপর আপনি। ঠিক আছে, হন, শিক্ষার্থীরা স্বার্থপর হয়, এটা কোনো দোষের কিছু না, মেনে নিলাম, আমার কোনো আপত্তি নাই। বাট সাজেশানটুকু দিয়ে যাচ্ছি, সাজেশানটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনারা যারা আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে সর্বোচ্চ নাম্বার পেতে চান, সর্বোচ্চ নাম্বার
স্যার এই চ্যাপ্টারের আর ক্লাস হবে না। জি সুমাইয়া বিনতে কামাল, এই চ্যাপ্টারের উপরে আরও একটা ক্লাস নিব। আমি বলছিলাম যে আর্থিক বিবরণের উপরে টোটাল 3টা ক্লাস হবে, বাট আমার কাছে মনে হচ্ছে আরও একটা ক্লাস দরকার, কারণ একটা ক্লাসে আসলে একটার বেশি সৃজনশীল করানো সম্ভব না, কারণ একটা সৃজনশীল করাইতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। আর একই বসাতে 2টা সৃজনশীল করতে গেলে মাথা আপনাদের অটোমেটিক হ্যাং হয়ে যাবে, কারণ যেটা করাইছি এটাই ভালো মতো হজম করেন, বুঝেন, ক্লাস শেষে এটাই আরেকবার প্র্যাকটিস করেন, তাইলে বিষয়টা আত্মস্থ হবে। আমি এই টপিকের উপরে আরও একটা ক্লাস নিব ইনশাল্লাহ, এবং এই টপিক থেকে আরও এরকমের গুরুত্বপূর্ণ অঙ্ক ক্লাসে ইনশাল্লাহ আমি করাবো আপনাদের। এবার আমি সাজেশান দিয়ে রাখতেছি, সাজেশানগুলো খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে ক বিভাগ থেকে আপনার এখানে বাধ্যতামূলক উত্তর করতে হবে। বাধ্যতামূলক কয়টা সৃজনশীল? 2টা সৃজনশীল আপনাকে উত্তর করাই লাগবে, এখানে কোনো যদি কিন্তু নাই। সৃজনশীল প্রশ্ন এখানে বাধ্যতামূলক উত্তর করবেন 2টা। তাহলে এই 2টা প্রশ্নের জন্য আপনার বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 10 করে, 10 দুগুণে 20। সো আপনি এখান থেকে 20-এ যদি 20 পাইতে চান, আমার জন্য যে আপনাদের জন্য যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে 2025, 2024 এবং 2022 এই 3টা বছরের বোর্ড পরীক্ষার সবগুলো প্রশ্ন, সকল বোর্ড প্রশ্ন আপনারা সমাধান করে ফেলবেন, সকল বোর্ড প্রশ্ন সমাধান করে ফেলবেন। তাইলে আপনাদের 100% শিওর যে কমন পড়বে। এবার অভিন্ন প্রশ্নপত্র হোক, বোর্ড অনুযায়ী আলাদা প্রশ্ন হোক, যেভাবেই হোক এই 3 বছরের বোর্ড প্রশ্ন করলে আপনার আলহামদুলিল্লাহ আর কোনো ঝামেলা থাকবে না। এবার এক একটা বোর্ডে প্রশ্ন আসে হচ্ছে 2টা করে, তার মানে আপনার 3টা বোর্ড, এক একটা বোর্ডে 9টা বোর্ড, প্রত্যেকটা 2টা করে প্রশ্ন, তার মানে আপনি এক একটা সালে, যেমন 2025 সালে আপনি মোট প্রশ্ন পাবেন হচ্ছে 18টা, তারপরে 2024 সালে এরকমের 18টা প্রশ্ন, 2022 সালে এরকমের 18টা প্রশ্ন, তাহলে 18 18 18 3 18 কত হয়? 54টা বোর্ড প্রশ্ন। কিন্তু স্যার 54টা বোর্ড প্রশ্ন আপনার পক্ষে করা সম্ভব না, করার দরকারও নাই। আপনি খেয়াল করলে দেখবেন যে আপনি 2025 সালের বোর্ড প্রশ্নের মধ্যেই ঢাকা বোর্ডের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন প্রায় সিমিলার, কাছাকাছি। রাজশাহী বোর্ডের প্রশ্ন কিছুটা ডিফারেন্ট, বাট আপনি দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড দেখবেন যে অটোমেটিক মিলে যায়। তারপরে আপনার ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড একটু ডিফিকাল্ট টাইপের প্রশ্ন করলেও মোটামুটি মিল আছে কিছুটা। তো আপনি যদি প্রথম কষ্ট হবে হচ্ছে 2025 সালের বোর্ড প্রশ্নগুলো করা শুরু করেন, 2025 সালের বোর্ড প্রশ্ন শেষ করার পরে যখনই আপনি 2024 সাল করতে যাবেন, দেখবেন যে 25 সালের সাথে অনেকগুলো মিলে যাচ্ছে। ইভেন 2022 সালে এসে দেখবেন যে আপনার 25 এবং 24 সমাধান করলে 22 সমাধান না করলেও চলে, বাট এক্সট্রা প্রিকশনের জন্য 22 সালের বোর্ড প্রশ্ন। সো এখান থেকে মোট যে 54টা বোর্ড প্রশ্ন আপনি পাচ্ছেন, এখান থেকে আমি বাছাই করে কিছু বোর্ড প্রশ্ন আপনাদের ক্লাসের মধ্যে করাচ্ছি, যেগুলো করাচ্ছি ক্লাসে সেগুলোই মোটামুটি ভালো মতো করলেই এনাফ। আপাতত শুধু টার্গেট নেন যে আপনারা আগামী 2 দিন বা 3 দিনের মধ্যে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে শুধুমাত্র 2025 সালের যে বোর্ড প্রশ্ন আছে স্যার, 2025 সালের বোর্ড প্রশ্ন করে শেষ করবেন। এইটা আগে আমার সাথে আপনারা ওয়াদা করেন, এইটা আগে আপনাকে কমিটমেন্ট দেন যে স্যার এইটা আমরা করব। আমরা ক বিভাগের জন্য 2025-এর যতগুলা বোর্ড প্রশ্ন আছে, 2025-এর যতগুলো বোর্ড প্রশ্ন আছে এগুলো আপনারা সমাধান করব আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এবং যারা যারা আমি 20টা ম্যাথ করব স্যার, থ্যাংক ইউ আপনাকে সুমাইয়া বিনতে কামাল, থ্যাংক ইউ আপনাকে স্যার, আপনার বাসায় মিষ্টি পাঠাবো ইনশাল্লাহ। ফাতেমা ইব্রাহিম, থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ যে মিষ্টি পাঠাই চাইছেন, খুশি হলাম শুনে। আচ্ছা, এবার কষ্ট করতে হবে স্যার, মিষ্টি পাঠাবেন খুশি হলাম, বাট কষ্ট করতে হবে। কষ্টটা হচ্ছে আগামী 2 থেকে 3 দিন সময়, ম্যাক্সিমাম 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা 2025-এর যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো স্যার সমাধান করে ফেলবেন, খাতায় লিখে করবেন, করে আমাদের এডুকেশনের যে নোট শেয়ার গ্রুপ আছে, অথবা আপনাদের এইচএসসি 2026 এবং 27, এইচএসসি 2026 অ্যান্ড 27-এর যে গ্রুপটা খোলা হয়েছে,
যেই গ্রুপের মধ্যে এতদিন মহসিন স্যার ইংরেজির উপরে 8টা ক্লাস দিয়েছেন, ইংলিশ ওয়ার্কশপ ক্লাস হয়েছে, এইচএসসি 26 এবং 27 যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে আপনারা হচ্ছে এই অঙ্কগুলো করে অবশ্যই ছবি তুলে পোস্ট করবেন, ছবি তুলে সুন্দর মতো অবশ্যই পোস্ট করবেন এবং পোস্টে আপনার টিচারকে মেনশন দিবেন যাতে স্যার দেখতে পায় যে আপনি এই কাজগুলো করছেন কিনা। সো প্রত্যেকেই যারা যারা ক্লাস করতেছেন 2025-এর বোর্ড প্রশ্ন সবগুলো কোন জায়গা থেকে ক বিভাগের প্রশ্নগুলো সুন্দর মতো করে ফেলবেন খাতায়, করে ছবি তুলে পোস্ট করে আমাকে জানাবেন, মেনশন করবেন। তাহলে যারা যারা করবেন তাদের জন্য আমি ইনশাল্লাহ আগামী শুক্রবার, আজকে তো শুক্রবার জুম্মার নামাজ হয়ে গেছে, আগামী শুক্রবার দিন জুম্মার নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করব যে আল্লাহ এই ছেলেটাকে বা এই মেয়েটাকে আপনি 70-এ 70 পাওয়াই দেন। মনে রাখবেন আপনার 70-এ 70 পাওয়ার জন্য আপনার পরিশ্রম লাগবে, পাশাপাশি আপনার বাবা মার দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে। আর শিক্ষকের দোয়া পাইতে হলে ছবি তুলে পোস্ট করবেন কোথায়? এইচএসসি 26 এবং 27-এর গ্রুপে। এটা মাস্ট স্যার। যদি আপনি এতটুকু করতে পারেন আশা করি আপনার অ্যাটলিস্ট সৃজনশীলের এই ক বিভাগের 20-এ 20 ইনশাল্লাহ শিওর হবে। ওকে, ক বিভাগের ঝামেলা শেষ। তারপর এবার আসেন খ বিভাগ থেকে আপনারা যে যে চ্যাপ্টারগুলো ভালো মতো করবেন, যেটা বেসিক্যালি আপনারা আমার কাছ থেকে জানতে চাইছেন। মূল বক্তব্য তো এটাই যে স্যার খ বিভাগ থেকে আমরা কোনটা কোনটা করব, এটাই তো হচ্ছে মূল আলোচ্য বিষয়। এটাই আমি হচ্ছে এতক্ষণ সাসপেন্স আটকে রাখলাম, কারণ তার আগে আপনাদেরকে হাতে কাজ ধরাই দিছি যে আপনাদেরকে বোর্ড প্রশ্নগুলো করতে হবে। ওকে স্যার, আপনার আইডি কি? এতদিন পর্যন্ত আপনি আমার আইডির নাম জানেন না, অত্যন্ত দুঃখের কথা হইল। আমার আইডির নাম হচ্ছে এই যে আজমুল হোসেন শিমুল, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, আজমুল হোসেন, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। দেখবেন যে সুন্দর মতো আই এডুকেশনের হিসাব বিজ্ঞানের একটা লেকচার শিট সহকারে আমার একটা ছবি দেওয়া আছে আমার ফেসবুকের প্রোফাইলে। এটা হচ্ছে আমার এফবি আইডি। ওকে, এখানে এটাতে মেনশন করবেন আমাকে, বাট পোস্ট করবেন কোথায়? আপনারা পোস্ট করবেন হচ্ছে এইচএসসি 26-27-এর যে গ্রুপ, সেই গ্রুপে পোস্ট করবেন। কি করবেন? অবশ্যই 2025-এর বোর্ড প্রশ্নগুলো করে ফেলবেন। ওকে, এবার আমরা খ বিভাগ থেকে দেখতে চাই। খ বিভাগ থেকে আপনারা যে অধ্যায়গুলো করবেন সেই অধ্যায়গুলোর নাম ভালো মতো খেয়াল করেন। অধ্যায় নাম্বার 3, নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এটা করবেন। তারপরে করবেন হচ্ছে অধ্যায় নাম্বার 4, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, অর্থাৎ সহজ কথায় হচ্ছে শেয়ার ইস্যু করবেন। তারপরে করবেন হচ্ছে অধ্যায় নাম্বার 6, অনুপাত বিশ্লেষণ। এই চ্যাপ্টারটা অবশ্যই ভালো মতো করবেন। এবং এই 3টা চ্যাপ্টারের উপরে অলরেডি আমরা আপনাদের এই টেস্ট পেপার রিভিশন ব্যাচে অলরেডি এই 3টা অধ্যায়ের ক্লাস আমার নেওয়া হয়ে গেছে। এই 3টা চ্যাপ্টারের উপর আমি ক্লাস নিয়ে ফেলছি এবং এই 3টা চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো করতে হবে, বোর্ড প্রশ্ন কোনটা করতে হবে, সেই সবগুলা পিডিএফের মধ্যে দেওয়া আছে। সো এই 3টা ক্লাসের যে পিডিএফ, সেই পিডিএফে দেখবেন কিছু অঙ্ক আমি করাইছি আর বাকিগুলো আপনাদের করার জন্য সমাধান সমেত পিডিএফ দেওয়া আছে। সো ক্লাসের যে পিডিএফ, জাস্ট এই ক্লাস পিডিএফ ফলো করলেই এনাফ। ক্লাসের পিডিএফ ফলো করলেই দেখবেন এখানে আপনার সিকিউ কোনটা করতে হবে সবগুলো দেওয়া আছে। অধ্যায় 3, অধ্যায় নাম্বার 4, অধ্যায় নাম্বার 6 ক্লাস পিডিএফ ফলো করবেন আমাদের এই এফআরবি ব্যাচের, অর্থাৎ টেস্ট পেপার পরীক্ষা পরবর্তী যে রিভিশন ব্যাচ চলতেছে এখানেরই পিডিএফ থেকে এই 3টা চ্যাপ্টার করবেন। তো এই 3টা চ্যাপ্টার করলে আপনার কত শিওর হইল? 10, 30 নাম্বার শিওর, 30 নাম্বার শিওর পেয়ে যাবেন এই 3টা চ্যাপ্টার করলে। তারপরে যেটা করবেন, তার পরবর্তী করবেন হচ্ছে অধ্যায় নাম্বার 10, এরপরে করবেন হচ্ছে অধ্যায় নাম্বার 10, অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এই চ্যাপ্টারটা অপেক্ষাকৃত সহজ, অন্য যে কোনো চ্যাপ্টারের চাইতে এইটা সহজ। এই চ্যাপ্টারটা করবেন অধ্যায় নাম্বার 10। এর উপরে এখনও ক্লাস হয় নাই, শেষের দিকে গিয়ে ক্লাস হবে। যখন ক্লাস হবে তখন এই চ্যাপ্টারটা ভালো মতো আমার সাথে আপনারা রিভিশন দিয়ে ফেলবেন। তাহলে 4টা চ্যাপ্টার হয়ে গেল। আর যে 2টা চ্যাপ্টার আমরা করব, সেই 2টা চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার
অধ্যায় নাম্বার 7। অধ্যায় নাম্বার 7 থেকে আমরা খুব ভালো মতো যে অংশটা করব সেটা হচ্ছে বেতন ও মজুরি। বেতন মজুরি করবেন, তারপরে করবেন হচ্ছে উৎপাদন ব্যয়। বেতন মজুরি আর হচ্ছে উৎপাদন ব্যয়। তবে বেতন মজুরি পুরোপুরি ভালো মতো করলেও উৎপাদন ব্যয় বিবরণীতে অনেকের ঝামেলা থাকে। উৎপাদন ব্যয় যদি আপনি ভালো মতো নাও করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন অধ্যায় নাম্বার 9। অধ্যায় নাম্বার 9 ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ। ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ, এই অধ্যায়টা আপনারা করবেন। যেহেতু এটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, এখান থেকে ডেফিনেটলি এই বছর অঙ্ক আসবেই। সো উৎপাদন ব্যয় আর হচ্ছে ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ, এই দুইটা চ্যাপ্টার মিলে আপনি আশা করি একটা প্রশ্ন পরীক্ষাতে করে দিয়ে আসতে পারবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না উৎপাদন ব্যয় আমি একেবারেই করতে চাই না, বা নতুন চ্যাপ্টার ব্যয় ব্যয়ের শ্রেণীবিভাগ আমার মাথাতে ঢুকতেছে না, বুঝতে পারতেছি না, সেই ক্ষেত্রে আপনার জন্য সহজ সমাধান সেটা হচ্ছে আপনি যেটা করবেন অধ্যায় নাম্বার 8। 8 নাম্বার অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ, মাল খতিয়ান যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আপনি করতে পারেন। মজুদ পণ্যের হিসাব রক্ষণ যদি আপনার কাছে সহজ মনে হয়, আপনি শুধু এই অধ্যায় নাম্বার 8 করলেই হবে। তখন অধ্যায় নাম্বার 8 করবেন আর বেতন মজুরি করবেন। আর যদি অধ্যায় নাম্বার 8 বাদ দেন, সেই ক্ষেত্রে উৎপাদন ব্যয়ের কিছু অঙ্ক করতে হবে আর ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগের কিছু অঙ্ক করতে হবে। এবং এগুলো যখন আমাদের ক্লাস হবে, ক্লাসের মধ্যে আমি বলে দিব আপনাদেরকে কোন কোন অংশটা করতে হবে। সো আপাতত যেহেতু 3টা চ্যাপ্টারের ক্লাস হয়ে আছে, আপনারা এই 3টা চ্যাপ্টার সবার আগে শেষ করেন। আর যেহেতু আমাদের ক বিভাগ থেকে 20-এ 20 পাওয়ার জন্য কি টেকনিক বলেই দিছি, এটা ফলো করেন, 2025-এর বোর্ড প্রশ্ন সলভ করেন। আর হচ্ছে অধ্যায় 3, 4 এবং 6 এগুলো ধীরে ধীরে সমাধান করতে থাকেন। পরবর্তী অধ্যায় 7, অধ্যায় 10, অধ্যায় 8 অথবা অধ্যায় 9 এগুলো পরবর্তী যখন আমি ক্লাসের মধ্যে পড়াবো, তখন আশা করি এগুলোর জন্য বিস্তারিত সহজ সমাধান আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের কাজ এখন পরবর্তীতে ক্লাস শেষ, নামাজ টামাজ পড়ে এখনই 2025-এর বোর্ড প্রশ্ন করতে বসে পড়বেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং পরবর্তী এই টপিকের উপরে আরও একটা ক্লাস হবে, সেই ক্লাসে ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।